নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমরাও ভালো আছি। আজ রবিবার আমি আবার চলে এসেছি বকুল কথার পরবর্তী পর্ব নিয়ে আপনাদের কাছে। শুরু করছি আজকের পর্ব। শোনার অনুরোধ রইল। এই তোমার বৈকালিক রাস গোছানো থাকলো, দয়া করে ঠিক সময় খেয়ে নিও। সত্যবানের সামনে টুলে একটা কৌটো নামিয়ে রেখে বলল শম্পা। এসে যেন দেখি না কৌটো খোলা হয়নি। সত্যবান ভুরু কুঁচকে বলল, সবই তো বুঝলাম, কিন্তু বৈকালিক রাস কথাটার মানে 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 তো অতি সোজা। প্রাতরাশ মানে জানো নাকি তাও জানো না? সেটা জানি, তবে আর কি, সকালের খাবার যদি প্রাতরাশ হয়, বিকেলেরটা বৈকালিক রাস হবে না কেন? সত্যবান ওর আলো ঝলমলে মুখের দিকে অভিভূত দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে, শম্পা। বলুন স্যার। এত দুর্দশার মধ্যে এত আহ্লাদ কোথা থেকে আসে তোমার শম্পা? দুর্দশা? শম্পাও ভুরু কুঁচকে বলে, তা বেশ, দশাটা যদি দুর্দশায় হয়, যদিও আমি তা মানি না, ওটা আপনাদের ধারণার ব্যাপার। তাহলেও বলি, আহ্লাদ জিনিসটার বাসা কোথায় বলুন তো মশাই? ওটা কি বাইরের কোনো দোকানে মেলে, নাকি আশপাশের গাছে ফলে? তোমার কথা শুনলে আমার অবাক লাগে শম্পা, আমার ভয় করে। ভয় করে? সেটা আবার কি? শম্পা সর্বাঙ্গে আহ্লাদ ঠিকরে বলে, অবাক লাগতে পারে, এমন অবাক করা একখানা মেয়ে দৈবেই দেখতে পাওয়া যায়, কিন্তু ভয়? ভয়ই তো। মনে হয় হঠাৎ একদিন দেখব এই সবই স্বপ্ন, তুমি আর আমার সামনে নেই। সামনে না থাকাই স্বাভাবিক। শম্পা তেমনই করে হাসে। পিছনে থাকলে ঠেলার সুবিধে। সেই তো, সারা জীবন আমায় ঠেলে নিয়ে যাবে এ আমি ভাবতেই পারি না। তোমায় সেদিন কি পড়তে দিয়েছিলাম? শম্পা মাস্টার মশাইয়ের ভঙ্গিতে গম্ভীর গলায় বলে, পড়নি? রাজকুমারী ও বামনের গল্প পড়েছি। ওসব পড়াশোনার মধ্যে কোনো সান্ত্বনা নেই। কোনো মতেই নিজেকে তোমার পাশে ভাবতে পারি না। শম্পা বসে পড়ে হতাশ গলায় বলে, আচ্ছা তুমি কি চাও বলো তো? আমাকে তোমার যোগ্য করে নিতে কোনো কৌশল প্রয়োগ করব? বেশ, কি করা যায় বলো? পা দুটো কেটে ফেলা? হুম, ওতে সুবিধে হবে না। 4 চাকার গাড়ি না থাক, 2 চাকার সাইকেলটাও দরকার। একজনের অন্তত পা থাকা বিশেষ প্রয়োজন। হাত? ওরে বাবা, হাত বাদ দিলে তোমার মুখের সামনে নাড়ব কি? চোখ? ওটা গেলে তো কটাক্ষ গেল। এক পারা যায় সুপনখার মতো নাক কানটা খতম করে ফেলা। বলো তো তাই করা যাক, তাহলে যদি তুমি কিছু কিঞ্চিত সান্ত্বনা পাও। শম্পা, এই দেখো, বেরোবার সময় এই এক নাটক, যাচ্ছি একটা শুভ কাজে, আর ওই সব কাণ্ড, পুরুষ মানুষের চোখে অশ্রুধারা, এ আমার বরদাস্ত হয় না বাপু। সত্যবান অন্যদিকে তাকিয়ে বলে, তুমি কেন আমাকে ভালোবাসতে এলে শম্পা? ওই তো। শম্পা সঙ্গে সঙ্গে বলে ওঠে, ওইটাই তো আমিও ভেবে মরি। কি মরণ দশা হলো আমার যে তোমার মতন একটা উজবুক বুদ্ধুকে ভালোবাসতে গেলাম। যাকে যা হয়ে গেছে তার তো আর চারা নেই। চারা নেই কে বললে? তুমি তো অনায়াসেই। দেখো, এবার কিন্তু আমি রেগে যাব। আমার রাগ তুমি জানো না। বাবা বলল আমার বাড়িতে বসে এসব চলবে না। বললাম বেশ, চালাবো না। চলে এলাম এক বস্ত্রে। সেই তো, তোমার ওই ভয়ঙ্কর ইতিহাসটায় আমাকে সর্বদা ভয় পাওয়ায়। তবে হে প্রভু, আপনি এখন বসে বসে ভয় পান, আমি একটু বেরিয়ে পড়ি। সত্যবান বিহ্বল দৃষ্টিতে তাকিয়ে বলে, এত আহ্লাদে ভাসতে ভাসতে
কোথায় চলেছ? বলবো কেন? না বলতে চাও, বলবে না? ও, কি রাগ বাবুর! বলবো বলবো, ফিরে এসে বলবো। এখন চলি, কেমন? খেয়েও, আর ওই বইটা পড়ে ফেলো। কোনটা? বই তো অনেক চাপিয়ে রেখেছ। আহা, বললাম না রবীন্দ্রনাথের নৌকোডুবিটা পড়ে ফেলো। কিছুই তো পড়ো নিয়ে যাবত, পড়ে দেখো, দেখবে একমাত্র বই পড়ার মধ্যেই জীবনের সব দুঃখ কষ্ট ভোলা যায়। তোমায় আমি ওই নেশায় নেশাখোর করে তুলব, দেখো। হাসতে হাসতে, আহ্লাদে ভাসতে ভাসতে চলে যায় শম্পা। ঝাপসা ঝাপসা অনেকগুলো মুখের মধ্যে থেকে একখানা মুখ ঝলসে উঠল। রোগা কালো শুকনো একটা মুখ, তবু বুঝি আকাশ ভরা, চন্দ্র সূর্যের আলো ভরা। বিশ্বাস করতে কিছুটা সময় লাগলো, হয়তো সে সময় ঘড়ির হিসেবে 1 সেকেন্ডের ভগ্নাংশ মাত্র। তবু থমকে থেমে থাকা ক্ষণকাল বুঝি অনন্তকালের স্বাদবাহী। ওই মুখের অধিকারিণীর হাতে সত্যি কোনো অটোগ্রাফ খাতা ছিল না, তবু হাতটা বাড়ানো ছিল। রোগা পাতলা নিরাভরণ একখানা হাত। অনামিকা ওই হাতখানাকে শক্ত হাতে চেপে ধরে বললেন, উঠে আয়। হাসতে হাসতে বেরোলে আর কাঁদতে কাঁদতে ফিরলে যে? সত্যবান ওকে ঘরে ঢুকতে দেখে হাতের বইটা মুড়ে রেখে ওর মুখের দিকে তাকিয়ে আস্তে প্রশ্ন করে, কি হলো? শম্পা হাতের ব্যাগটা দেওয়ালের পেরেকে ঝুলিয়ে রাখার ছুতোয় দেওয়াল মুখ হয়ে বলে ওঠে, কাঁদতে কাঁদতে বলেছে তোমাকে? বলে, কিন্তু কণ্ঠস্বরে ওর নিজস্ব কলকণ্ঠের ঝংকার ফোটে না। ঝংকারের চেষ্টাটাই ধরা পড়ে শুধু। সত্যবান আর কথা বলে না, বইটা মুড়েই বসে থাকে চুপচাপ। শম্পা বলে, খেয়েছিলে? সত্যবান কুণ্ঠিত গলায় বলে, না, মানে খুব বেশি খিদে পায়নি। শম্পা এবার ফিরে দাঁড়ায়, বলে ওঠে, খুব বেশি খিদের মতো ভয়ানক কিছু দিয়ে খাওয়া হয়েছিল কি? না না, মানে মোটেই খিদে পায়নি। শম্পা এবার ওর কাছাকাছি টুলটায় বসে পড়ে হতাশ গলায় বলে, আচ্ছা, তোমার জ্বালায় আমি কি করব বলতে পারো? করবার কিছু নেই, নিজের হাতেই খাল কেটে কুমির এনেছ। শম্পা দেওয়ালের দিকে তাকিয়ে বলে, সেকালে রানী মহারানীরা যে কেন একটা গোসাঘর রাখতেন সেটা মর্মে মর্মে অনুভব করছি। যে কোনো সম্ভ্রান্ত চিত্ত মহিলার ওটা একান্ত প্রয়োজন। একান্ত প্রয়োজন? নিশ্চয়। সব সময় মহারাজদের চোখের সামনে থাকতে হলে তো প্রেস্টিজ পাংচার। কখন যে রানীর হাসতে ইচ্ছে হয় আর কখন যে কাঁদতে ইচ্ছে হয়। সত্যবান কথার মাঝখানে বলে ওঠে, সব সময় ওই প্রেস্টিজটা আঁকড়েই থাকতে হবে তার কি মানে আছে? বাকি টাকরি তো বেশ রপ্ত করে ফেলেছ দেখছি। তাহলে বলি, প্রেস্টিজটাই তো মানুষ, ওটা ছাড়া আর কি রইল তার? 4খানা হাত পা, চক্ষু, কর্ণ, নাসিকা, রক্ত, মাংস, হাড়, এসব তো পশু জাতিরও থাকে। ওটা তোমার তর্কের কথা। সত্যবান বলে, আমার তো মনে হয় তোমাদের ওই প্রেস্টিজ জিনিসটা পোশাকি জামা কাপড়ের মতো। তবে নিজেদের লোকের কাছে ওটা রক্ষা করবার কিসের দায়? শম্পা মাথা নেড়ে বলে, নো নো, নিজের লোক নয়, সব থেকে দায় নিজের কাছেই রক্ষা করার। সত্যবান মলিনভাবে বলে, এই জন্যেই তোমাকে আমার ভয় করে। মনে হয় তোমার মনের নাগাল এক জন্মে কেন 7 জন্ম ঘুরে এলেও পাবো না। ওহ, নিজের সম্পর্কে কি বিরাট ধারণা। যাক, এখন খাবারটা খাবেন মশাই, নাকি ওটাও নাগালের বাইরের বলে মনে হচ্ছে? সত্যবান আস্তে বলে, তা হচ্ছে না, হয়ও না। তুমি
যখন দয়া করে নিজে অনেকটা নেমে এসে নাগালের মধ্যে দাঁড়াও, তখন মনে হয় হয়তো এইবার সব সহজ হয়ে যাচ্ছে। কিন্তু সে আর কতক্ষণ, তারপরেই তো আবার ভয়। উফ, এবার তো দেখছি তুমি আমার নাগালের বাইরে চলে যাচ্ছ। এইসব ভাবো তুমি? ভাবনা ছাড়া আর তো কোনো কাজ নেই। তার মানে এখন থেকে আমায় ভাবনায় পড়তে হচ্ছে। যাক, খাওয়ার প্রশ্নটা তাহলে ধামাচাপা পড়ল। রাত তো হয়েই গেছে, একেবারে খেয়ে নিলেই হবে। বরং ততক্ষণ তোমার আজকের কি বলে অভিযান না, তার গল্প শুনি। শম্পা নিজস্ব ভঙ্গিতে ঝলসে ওঠে। অভিযান? আরে বাস, এরপর হয়তো তুমি আমার অভিধান হয়ে দাঁড়াবে। তা অভিযানই বটে। হঠাৎ একটু থামল, চুপ করে গিয়ে দেওয়ালের দিকে তাকিয়ে রইল, যেন সহসা ওর সেই অভিযানের স্মৃতির মধ্যে হারিয়ে যায়। এখন ওর মুখের পাশের দিকটা দেখা যাচ্ছে, যেন বড় বেশি চাঁচা ছোলা। চোয়ালের হাড় কি আগে দেখা যেত শম্পার? সত্যবান একটা নিঃশ্বাস ফেলে বলে, কি রোগায় হয়ে গেছো তুমি। পিসিও তাই বলছিল, কেমন যেন আচ্ছন্ন অন্যমনস্ক গলায় বলে শম্পা। আমি অবশ্যই তা মানি না, কোনো কালেই আমি মোটকা ছিলাম না। পিসিকে তাই বললাম। তবে মার জবরদস্তিতে নিত্য খানিকটা করে দুধ, মাখন, মাছ, ডিম, মিষ্টান্ন ইত্যাদি পেটের মধ্যে চালান করতে বাধ্য হতাম, তো তার একটা এফেক্ট থাকবেই। পিসির কাছে গিয়েছিলে তুমি? সত্যবান একটু পরে বলে কথাটা। শম্পা তেমনই অন্যমনস্ক গলায় বলে, পিসির কাছে? হ্যাঁ, পিসির কাছে। মা বাবার সঙ্গে দেখা হলো? শম্পা সচেতন হয়। শম্পা একটু নড়ে চড়ে বসে। দূর, আমি কি ওখানে, মানে বাড়িতে গিয়েছিলাম নাকি? সকালে রুটি আনতে বেরিয়েছিলাম, হঠাৎ দেখি দোকানের পাশের একটা দেওয়ালে প্ল্যাকার্ড সাঁটা, পুলক সংঘের বার্ষিক উৎসবে অভিনব আয়োজন, শ্যামা নৃত্যনাট্য, বিচিত্রানুষ্ঠান, শিল্পী অমুক তমুক, সভানেত্রী দেশ বরেণ্য সাহিত্যিকা শ্রীযুক্তা অনামিকা দেবী। ঠিকানাটা দেখে হাত পা স্রেফ হিম। বুঝতে পারছো কেন? একেবারে দৌড়ের কাছে। কিছুক্ষণ কিংকর্তব্য বিমূঢ় হয়ে থেকে কর্তব্য স্থির করে ফেললাম। তখন অবশ্য বলিনি তোমায়, ভাবলাম কি জানি বাবা সভানেত্রীর কাজ পর্যন্ত পৌঁছতে পারি কিনা, বলে খেলো হব। তা বুদ্ধির জোরে শেষ অবধি পৌঁছালাম। একেবারে সভা অন্তে গাড়িতে ওঠার সময় দেখি অটোগ্রাফ শিকারীরা ছেঁকে ধরেছে। আমিও হাত বাড়ালাম, বললাম আমায় একটা অটোগ্রাফ। খাতা ফাতা অবশ্যই ছিল না, ওই আর কি। দেখলাম পিসি বিভ্রান্তের মতো চারদিকে তাকাচ্ছে। তারপর না খপ করে আমার হাতটা চেপে ধরে বলল, উঠে আয়। কোথায় উঠে আয়? এই দেখো। কোথায় আবার? গাড়িতে। তারপর? তারপর আর কি, বাধ্য মেয়ের মতোই উঠে পড়লাম। পুলক সংঘের একটা ছোড়া বোধহয় গাড়িতে, অত গেরাজি করলাম না, করবই বা কি। তখন তো পিসি ভাইজি দুজনেই বাকশক্তি রহিত। একটু পরে পিসি বলল, তোকে কি করব? ঠাস ঠাস করে গালে চড় মারবো, না চুলের মুঠি ধরে মাথা ঠুকে দেব? আমি বললাম, এ কি দেশ বরেণ্য সাহিত্যিকার ভাবের অভিব্যক্তি? পিসি বলল, হ্যাঁ। তারপর না অনেকক্ষণ পরে আমি বলে উঠলাম, আমি কিন্তু আমার আস্তানা থেকে অনেক দূরে চলে যাচ্ছি। অতঃপর নাটকের দুই নায়িকার মধ্যে এই মতো কথোপকথন হলো। কোথায় তোর আস্তানা? পুলক সংঘের কাছাকাছি, অনেকটা চলে এসেছি। এখন কে ছাড়ছে তোকে? ধরে ফেলার কথা তো ওঠে না বাপু, নিজেই ধরা দিয়েছি। অশেষ দয়া তোমার। এখন চলো বাড়ি। আজ থাক পিসি। কেন আজ থাক কেন? তোর মা বাপের অবস্থাটা ভেবে দেখেছিস কোনোদিন?
ওনারা তো ডাঁটুস। সেই ডাঁট তুই রাখতে দিয়েছিস, লক্ষ্মী ছাড়া হতভাগা মেয়ে। ওরে বাস, তুমি যে অনেক নতুন নতুন ভাষা শিখে ফেলেছ দেখছি ইতিমধ্যে। তুমি অনেককে অনেক শিখিয়েছ, পাজি নিষ্ঠুর মেয়ে। তুমি বুঝি এই গালমন্দগুলো শোনাবার জন্যে টেনে গাড়িতে তুললে? তাছাড়া আবার কি? এ তো কিছুই নয়, আরও অগাধ আছে। এতদিন ধরে আর কি জমানো সম্ভব ছিল তোর জন্যে? তাহলে যা যা আছে তাড়াতাড়ি শেষ করে নাও, অর্থাৎ তুনে যত বান জমা করে রেখেছ সব মেরে তুন খালি করে ফেলো। আমাকে আরও বেশি দূর পর্যন্ত টেনে নিয়ে গেলে ফিরতে বড় ভুগতে হবে পিসি। তখন আর তোমার পুলক সঙ্গ বিপুল পুলকে আমায় মাঠকোটায় পৌঁছে দেবে না। মাঠকোটায় থাকিস তুই? পিসি যেন আছাড় খেলো। দেখে এসে বাঁচিনে। বললাম, তবে কি আশা করেছিলে? দালান কোঠা? না, তোর সম্পর্কে আশা টাশা আর কিছু করে না কেউ। কিন্তু ইতিহাসটা কি? ইতিহাস বিশদ বলতে গেলে 7 দিন 7 রাতও ফুরোবে না। সংক্ষিপ্ত ভাষণ হচ্ছে সেই হতভাগা ছোড়াটা যাকে জাম্বুবান বলে জানতে, তার এক প্রাণের বন্ধু পার্টি বিরোধে ক্রুদ্ধ হয়ে তার প্রতি বোমা নিক্ষেপ করে ইহকালের মতো পদগৌরব শেষ করে দেওয়ায়। তার মানে অতি সোজা, হাসপাতাল থেকে যখন বেরোলো চিরকালের চেনা পা দুটো নেই। শম্পা, আহা, অমন আর্তনাদ করে উঠো না, রাস্তার লোক কি ভাববে? আচ্ছা, আরও সংক্ষেপে সারি, প্রাণের বন্ধু ছাড়াও আলটু বালটু কিছু বন্ধু ছিল তার। তাদের সাহায্যে দিব্যি সমুদ্র পার হয়ে কুলে উঠেছি মানে? তোর কথা কিছু বুঝতে পারছি না শম্পা, স্পষ্ট করে খুলে বল সব। পিসি, আর বলতে গেলে তোমার ভাইয়ের বাড়ির মধ্যে ঢুকে গিয়ে পড়তে হবে। আমায় নামিয়ে দাও, বাসে করে চলে যায়। বাড়ি যাবি না? আজ থাক না। পিসি হঠাৎ একটু চুপ করে থেকে আসতে বলল, সেই ভালো, তুই নিজেই যাস। তারপর ওই পুলক সংঘকে বলল, কথায় কথায় অনেকটা চলে এসেছি, একে তোমাদের পাড়াতেই পৌঁছাতে হবে। গাড়ির ব্যাপারে অনেক বারণ করলাম, শুনলো না। বলল, হাত ছাড়িয়ে রাস্তায় ঝাঁপ দিতে পারিস তো দে। ছেলেটা আর কি করবে, এখানে গলির মুখে ছেড়ে দিয়ে চলে গেল। অবশ্যই পিসি ট্যাক্সি ভাড়াটা দিয়েছিল, এই বস্তির ধারে দিয়ে গেল। উপায় কি? বাসাটা না দেখে প্রাণ ধরে চলে যেতে পারে কখনো? এখন ভাবছি কাজটা ভালো করলাম না মন্দ করলাম। কোন কাজ? এই যে হঠাৎ ধরা দেওয়া। কি জানি হঠাৎ কিরকম যে একটা লোভ হলো। ঠিক এই একই কথা ভাবছিল তখন বকুল নামের একটা মানুষ। কাজটা ভালো করলাম না মন্দ করলাম? যদি শম্পার মা বাপ জেনে ফেলে শম্পার সঙ্গে আমার দেখা হয়েছিল অথচ আমি তাদের বলিনি, কি বলবেন তারা আমায়? কিন্তু আমি কেমন করে বলবো? ওগো, তোমাদের মেয়ে নিজে যেচে এসে আমার সঙ্গে দেখা করে আবার পালিয়ে গেছে, তোমাদের কাছে আসতে চায়নি। ঘুম হয় না সারা রাত। ডায়েরি লেখা পারুলের আবাল্যের অভ্যাস। ওই অভ্যাসের জন্যে অমলবাবু নামের ভদ্রলোকটি ক্ষেপে যেতেন। তার ধারণা ছিল স্বামীকেও দেখতে দেওয়া হবে না এমন কিছু লেখা স্ত্রীর পক্ষে অত্যন্ত গর্হিত। কিন্তু পারুল এমন অদ্ভুত আশ্চর্যভাবে ধিক্কার দিয়েছিল যে জোর করে চেয়ে নিয়ে পড়া সম্ভব হতো না। অমলবাবু বলেছিলেন, কি লেখা হয় ওতে যে মাঝরাত্রিরে উঠে লিখতে ইচ্ছে করে? ওটা তো তোমার পদ্যর খাতা নয়। পারুল হেসে গড়িয়ে পড়েছিল। ও মা, তুমি আমার পদ্যর খাতাটা চিনে রেখেছ? আমার সম্পর্কে তোমার এত লক্ষ্যর কিছু অভাব দেখেছ? বলেছিলেন অমলবাবু। পারুল হাসি থামিয়ে বলেছিল, তা বটে, লক্ষ্যের অভাব না,
বরং একটু অভাব থাকলে মন্দ হতো না। অমলবাবু গম্ভীর হয়ে গিয়ে বলেছিলেন, হুম, তা এ খাতাটা কিসের? দেখছই তো, ডায়েরি। ডায়েরি? গেরস্তর ঘরের মেয়ে ছেলের ডায়েরি লিখবার কি আছে? কিছুই না, পাগলামি মাত্র। কই দেখি কি নিয়ে পাগলামি, বলেছিলেন অমলবাবু হাতটা বাড়িয়ে। সেই সময় পারুল বেদম হেসে উঠেছিল। হে মা, দেখবে কি বলো? পরের চিঠি পড়ো, তাই বলে অন্যের ডায়েরি দেখবে? না, তুমি বাপু বড় বেশি গাঁইয়া। আমার সামনে যা বললে, আর কারোর সামনে বলো না। এটাকে এই তোমার সভ্যতার উপর ছেড়ে দিয়ে যেখানে সেখানে ফেলে রাখছি। দেখো টেখো না যেন। এমন গোপন জিনিস যে স্বামীকেও দেখানো চলে না। দেখানো চলবে না কেন? পারুল কৌতুকে চোখ নাচিয়ে বলেছিল, আমি তোমায় ভয় করি নাকি? তাই তুমি পাছে আমার গোপন কথা জেনে ফেলো বলে ভয় পাবো? অপরের ডায়েরি দেখাটাই অসভ্যতা। সভ্য সমাজের কতকগুলো আইন আছে, মানো তো? মানি না, এ কথা বলতে পারেননি অমলবাবু, তাই বেজার মুখে বলেছিলেন, ওসব হচ্ছে বিলিতি আনার কথা, বাঙালি বাড়িতে আবার এইসব। পারুল সঙ্গে সঙ্গে মুখটা খুব অমায়িক করে বলেছিল, ও মা, তাই তো। বাঙালিদের যে সভ্যতার ধার ধারতে হয় না, তা তো মনে ছিল না। তবে তো দেখছি খাতাটাকে গভীর গোপনে লুকিয়ে রাখতে হবে বলেছিল, কিন্তু তা রাখেনি। ভাড়ার ঘরে তাকে ফেলে রেখেছিল, অথবা সেটাই অমলবাবুর পক্ষে দুর্গম দুস্তর ঠাঁই বলেই ওই চালাকিটা খেলেছিল। ভাড়ার ঘরে চাবি দেওয়ার কড়া নির্দেশ অমলবাবুরই। চাকর বাকরকে তার দারুণ সন্দেহ। পারুল যখন বলেছিল সর্বদা চাবি দিয়ে রাখবো, ভাড়াটা এমন কি আছে? টাকা না গহনা, নাকি শাল দোশাল? দুটো চাল ডাল তেল নুন বই তো নয়। তখন অমলবাবু পারুলকে ন্যাকা আখ্যা দিয়েছিলেন। অতএব পারুল একনিষ্ঠ চিত্তে ভাড়ারের চাবি লাগায়, এবং সে চাবি কোথায় যে রাখে কে জানে। আঁচলে চাবি বাঁধার যে একটা চিরন্তন রীতি আছে বাঙালি মেয়েদের, সেটা আবার পারুলের হয়ে ওঠে না। আঁচলে চাবি বাঁধার অভ্যাস তার এতাবৎকাল নেই। পারুল যখন ভাড়ারে থাকে, কাজকর্ম করে, তখন কিছু আর সামনে থেকে ফস করে টেনে নেওয়া যায় না। আর পারুল যখন বাড়ি ছাড়া হয়ে কোথাও যায়, চাবিটা খুঁজে পাওয়া যায় না। অবশ্যই কোথায় আর যেত পারুল? হয়তো পাশের বাড়ির কনক মাসিমার কাছে। মফস্বলে যে পাড়া বেড়ানোর প্রথার আছে, পারুল তেমন বেড়াতে পারত না। অমলবাবুর ভয়ে নয়, নিজের বিতৃষ্ণায়। ওটা ওর নিজের রুচিতেই ছিল না। সময়ের মতো মূল্যবান আর কি আছে? সেই সময়টাকে নিয়ে ছিনিমিনি খেলবে মানুষ। বই খাতা কিছুই যদি না থাকে, নিজের মনটা নেই, তাকে নিয়েই কাটিয়ে দেওয়া যায় না বাড়তি পেয়ে যাওয়ার সময়টুকু। শুধু কনক মাসিমার সঙ্গে রুচির কিছু মিল ছিল বলেই মাঝে মাঝে যেত। তবু ওরই ফাঁকে একদিন দু একটা পাতায় চোখ বুলিয়ে ফেলেছিলেন অমলবাবু, ছুতো করে ভাড়ার ঘরে ঢুকে তাকের গা ঘেঁষে দাঁড়িয়ে, বউয়ের সঙ্গে কথা বলতে বলতে অন্য মনস্কের ভাবে খাতাটার পাতা উল্টে। কিন্তু দেখে লাভ হয়নি কিছু। একখানা পৃষ্ঠার পুরো খাতাটার নিচে মাত্র একটি লাইন, মানুষ নামের জীবটা কি হাস্যকর, বিধাতার সৃষ্টির গলদ। পরের পৃষ্ঠায় সেইভাবে লেখা, অথবা জাতটা নিজের যথার্থ পরিচয় ভুলে মেরে দিয়ে নিজেকে হাস্যকর করে বসে আছে। বিধাতার সৃষ্টিতে গলদ ছিল না। আর একটা পৃষ্ঠায় লেখা, আজ মধ্যরাত্রির আকাশটা কি অপূর্ব, চাঁদ না থাকা আকাশ কি অসম্ভব সুন্দর। এই জিনিস লিখে মানুষ সময় নষ্ট করে, আবার সেটা অন্যকে দেখানো চলে না। রাবিশ। পারুল এখনো মাঝে মাঝে ডায়েরি লেখে, এখনো তেমনই ছিঁড়ি ছাঁদের অভাব।
আর ভঙ্গিটাও তেমনই, যেন মুখোমুখি বসে কারো সঙ্গে কথা বলছে। আজ লিখছিল, মনের মধ্যে বেশ একটু অহংকার জন্মে গিয়েছিল। তোমাদের নীতি নিয়মের ওই সব বহুবিধ দায়ের বোঝা আমি আর বয়ে মরি না। অহংকার ছিল, হাল ছেড়ে আজ বসে আছি আমি, ছুটি নে কাহারও পিছুতে। মন নাহি মোর কিছুতেই, নাই কিছুতে। সে অহংকারটা ভাঙতে বসেছে। অহংকার ছিল যার বেড়ি, তারে ভাঙা বেড়িগুলি ফিরায়ে বহুদিন পরে মাথা তুলে আজ উঠেছি। কিন্তু এখন যে টের পাচ্ছি, সব বেড়ি ভাঙা সহজ নয়। সমাজের দায়, সংসারের দায়, চক্ষু লজ্জার দায়, মমতার দায়, সব কিছু ত্যাগ করলেও একটা দায় কিছুতেই ত্যাগ করা যায় না। সেটা হচ্ছে মানবিকতার দায়। ওই যে ছেলেটা টেবিলে মাথা ঝুঁকিয়ে এক মনে স্কুলের পড়া তৈরি করছে, ওর মনের মধ্যে কি ঝড় তুফান উঠছে তার চিন্তায় আমার মনে প্রবল তুফান উঠছে। স্থির থাকা দায় হচ্ছে। আচ্ছা, এটা কি স্নেহের দায়? ছেলেটার মায়ায় পড়ে গেছি বলেই? পাগল, ওসবের ধার পারুল বামনি ধারে না। আজ যদি ওর মা বাপের শুভমতি হয়, কাল আর ভাবি না। আজকের দিনটা থাকুক আমার কাছে ছেলেটা। যদিও আমার প্রতিবেশিনীরা এখন মহৎ সাহে বেড়াতে আসতে শুরু করেছেন এবং এই কথাটি বলতে পেয়ে আনন্দের সাগরে ভাসছেন, এইবারে দিদি আমাদের জব্দ হয়েছেন। এখন রাজা ভরতের দশা হলো। হরিণ ছানাটির জন্যে সব দরকার হচ্ছে, সব আহরণ করতে হচ্ছে। আবার আর একদল হিতৈষীও, যারা খেদে বলেন, দেখছেন তো দিদি যুগের ধর্ম, মা বাপ ওই দামাল বয়সের ছেলেকে বুড়ো ঠাকুমার ঘাড়ে চাপিয়ে দিয়ে নিশ্চিন্দি হয়ে বসে আছে। এমন ছেলের কি কম হ্যাপা? আহা, আবার ওর জন্যে মাছ মাংসের পত্তন করতে হচ্ছে। তবে এও বলি দিদি, আপনার আবার বেশি মায়া কেন? ঘি, দুধ, ছানা, মাখনে কি পুষ্টি নেই? তাই আপনি ওই ক্ষুদে ছেলেটার জন্যে এতকাল পরে ওই সব ছুঁয়ে মরছেন। আর মাছটা যদিও বা করলেন, মাংস ডিম এত কেন? তাছাড়া যতই করে মরুন, শেষ অবধি কি ওই ছেলে আপন হবে? হবে না দিদি। এই আমি আপনাকে স্ট্যাম্প ও কাগজে লিখে দিতে পারি, কার্যকালে ঠিকই আমি দুধে মিশে যাবে, আটি আস্তানা করে রবে। নিজেই মরবেন মায়ায়। শুনে শুনে খুবই হাসি পায়, বুঝলে? মায়া নামক বস্তুটার সংজ্ঞা কি তাই ভাবতে চেষ্টা করা। অভিধানে আছে বিভ্রান্তি, অলিক, যেটা যা নয় তাই দেখা, দৃষ্টিভ্রম। আবার এও আছে মমতা, স্নেহ। কোনটা সঠিক মনে হয় তোমার? কাকে যে সম্বোধন করে লিখছে কে জানে। লিখছিল, হঠাৎ নাতিটা পড়তে পড়তে উঠে এলো। বিনা ভূমিকায় বলল, বাবাকে চিঠি লিখে দাও আমায় বোর্ডিংয়ে ভর্তি করে দিতে। পারুল প্রায় চমকে উঠল, তবু সামলে নিয়ে বলল, কেন হে মহারাজ, হঠাৎ এই আদেশ কেন? এখানে আমার ভালো লাগছে না। সে তো না লাগাই স্বাভাবিক, কিন্তু বোর্ডিংয়ে গেলেই ভালো লাগবে মনে হয়। লাগাতে চেষ্টা করব, তাই এখানেই সেই চেষ্টাটা করে দেখো না। না, উদ্ধত উত্তর দিল ছেলেটা। তবে তো লিখতেই হয় বাবাকে। তা তুই নিজেই লেখ না। পারুল, যাকে মহারাজ বলে, তেমনই উদ্ধতভাবে বলে, না তুমি লিখে দাও। বাহ, তোর বাবা, তুই লিখবি না কেন? বলছি তো না। ছেলেটার সুকুমার শিশু মুখে একটা অনমনীয় কাঠিন্য। পারুলও একটু কাঠিন্য দেখায়, বলে, কিন্তু আমি কেন লিখতে যাব বল? তোর এখানে অসুবিধে হচ্ছে, তুই সেটা জানাবি। রাজা লাল লাল মুখে দেয়ালের দিকে তাকিয়ে বলে, আমি বলেছি এখানে অসুবিধে হচ্ছে? ও মা, তা না হলে হঠাৎ বোর্ডিংয়ে ভর্তি করার কথা উঠবে কেন? আমি তো 7 দিন 7 রাত বসে ভাবলেও এটা মাথায় আনতে পারতাম না।
আমি হঠাৎ এমন কথা লিখলে বাবা ভাববে আমি তোকে ভাগাতে চেষ্টা করছি। কখনো ভাববেন না, বাবা তোমায় চেনেন না বুঝি? চেনেন বুঝি? পারুল সকৌতুকে বলে। আমি তো জানতাম আমায় কেউ চেনে না। রাজা ক্রুদ্ধ গলায় বলে, তোমার কথার মানে বোঝা যায় না। পারুল এবার শান্ত গলায় বলে, আচ্ছা রাজা, তোকে যদি আমি বাবাকে লুকিয়ে তোর মায়ের কাছে রেখে আসি? রাজা হঠাৎ দাঁড়িয়ে উঠে বলে, তোমরা সবাই মিলে আমায় এত জ্বালাতন করছো কেন? শুধু বোকার মতো কথা। না, কেঁদে ফেলে না, শুধু মুখটা আগুনের মতো হয়ে ওঠে। পারুল কি ওই ছোট্ট ছেলেটাকে ভয় করবে? হয়তো ভিতরে ভিতরে ভয়ই আসে পারুলের। তবু সাবধানে হালকা গলায় বলে, বুড়োদের দশায় ওই, বুঝলি, সবাইকে জ্বালাতন করে মারে আর বোকার মতো কথা বলে। তা যাকগে, সত্যিই বলছি শোন, আমি ঠিক করেছি তোর বাবাকে না বলে টলে চুপি চুপি তোকে নিয়ে। ব্যাপারটা যেন খুব কৌতুকের, এইভাবে বলে পারুল। তোকে নিয়ে সোজা তোর মায়ের কাছে। ব্যাস, বাবা যখন এসে বলবে, কই মা, রাজা কই, আমি তখন বেশ বোকাটি সেজে বলবো, কি জানি বাপু, সে যে সুটকেশ ফুটকেশ নিয়ে কোথায় কেটে পড়লো একদিন। রাজা এই ছেলে ভুলোনো কথা দারুণ চটে যায়। অসহিষ্ণু গলায় বলে ওঠে, বেশ, তোমায় লিখতে হবে না, আমি বাবাকে লিখে দিচ্ছি বোর্ডিংয়ে ভর্তি করে দিয়ে যেতে। পারুল গম্ভীর হয়, শান্ত গলায় বলে, দেখ রাজা, তোর বাবার খামখেয়ালির জন্যে সবাই মিলে কষ্ট পাবি কেন? মার জন্যে তোর কত মন কেমন করছে। কথার মাঝখানে রাজা বলে ওঠে, ছাই করছে। করছে রে, করছে। আচ্ছা বেশ, না হয় নয়, কিন্তু বন্টি তো তোকে দেখতে না পেয়ে। তোমরা আমায় একটু শান্তি দেবে বলে ঘর ছেড়ে চলে যায় রাজা। পারুল চুপ করে বসে থাকে সেই দিকে তাকিয়ে, আর ডাকাডাকি করে না, ওকে সাহস হয় না। একটু পরে নিজেই ফিরে আসে ছেলেটা, এক টুকরো কাগজে কলাইন লিখে পারুলের সামনে ফেলে দিয়ে বলে, এই নাও, তোমার চিঠির সঙ্গে পাঠিয়ে দাও। পারুল অবাক হয়ে তাকিয়ে থাকে সেই দুটো লাইনের ওপর। আমায় বোর্ডিংয়ে ভর্তি করে দেবে, তোমার যা খরচ হবে আমি বড় হয়ে শোধ করে দেব। সেই রাত্রে পারুল তার সেই ছিঁড়িছাঁদহীন খাতাটায় লিখে রাখে, একটা খামখেয়ালি পুরুষ পরিণাম চিন্তাহীন একটা খেয়ালের বশে একটা মেয়ের স্বামী সংসার সন্তান সব কেড়ে নিয়েছে। ভেবেছিলাম অন্তত সন্তানটাকে ফেরত দেবে তাকে। দেখছি আর উপায় নেই, আর ফেরত দেওয়া যাবে না। হ্যাঁ, পুরুষটাকেই দোষ দিল পারুল। নিজের ছেলে হলেও হয়তো পুরুষকেই বিচক্ষণ হতে হবে এই সহজাত ধারণায়। মায়ের চিঠি চিরদিনই গভীর ভালোবাসার বস্তু। যেদিন আসতো সেদিন যেন শোভনের চোখে মুখে আহ্লাদের আলো জ্বলত। আর ছোট্ট একটু চিঠি পড়তেই কতখানি যে সময় লাগতো। পারুল হয়তো জানতো না এমন ঘটনা ঘটে। রেখা এই নিয়ে ঠাট্টা করতে ছাড়তো না, বলতো, পড়ে পড়ে তো মুখস্থ হয়ে গেল, আর কতবার পড়বে। শোভন অপ্রতিভাতভাবে বলতো, না, একটা জায়গায় ঠিক পড়া যাচ্ছে না, অক্ষরটা কেমন জড়িয়ে গেছে। রেখা চোস্ত গলায় বলতো, অক্ষর জড়িয়ে যাবার কোনো প্রশ্নই নেই, তোমার মার হাতের লেখা তো ছাপার অক্ষরের মতো। শোভন কেন যে অপ্রতিভ হতো তা শোভনই জানে। শোভন তো অনায়াসেই বলতে পারত, তোমার মার চিঠিও তুমি কমবার পড়ো না। কিন্তু ওই সহজ কাজটা পেরে উঠতো না শোভন। তাড়াতাড়ি চিঠিটা তুলে রেখে দিত। অথচ পেরে উঠলে হয়তো জীবন এমন জটিলতার পথে গিয়ে পৌঁছতো না। যতই তুমি ভদ্র হও, মার্জিত হও, মাঝে মধ্যে প্রতিবাদে মুখর হবারও দরকার আছে। অপ্রতিবাদ অন্যায় দুঃসাহসের জন্মদাতা।
এখন রেখা এখানে নেই। মায়ের চিঠি 100 বার পড়লেও কেউ ব্যঙ্গ হাসি হেসে উঠবে না। তবু একবার মাত্র পড়েই চিঠিখানা টেবিলে ফেলে রেখে পাথরের মতো বসে আছে কেন শোভন? মা তো তীব্র কোনো তিরস্কার করেনি চিঠির মাধ্যমে, কোনো ধিক্কার বাক্যও পাঠায়নি। তবু ওই চিঠিটা জ্বলন্ত আগুনের মতো লাগছে কেন তার? শুধু ওই চিঠিটার জন্য, নাকি তার সঙ্গের ওই এক টুকরো কাগজের এক লাইন লেখাটুকুই অগ্নিবাহী? রাজাকে ভাবতে চেষ্টা করছে শোভন। ওই লেখাটার সঙ্গে মেলাতে পারছে না কিছুতেই। শোভন এখন রাজার জন্যে যা করবে, রাজা বড় হয়ে তার পাই পয়সাটি পর্যন্ত শোধ করে দেবে। এখন থেকে বাপকে সেই প্রতিশ্রুতি দিয়ে রাখলো রাজা। অনেকবার ভাবতে চেষ্টা করলো, এটা কোনো ব্যাপারই নয়, একেবারেই ছেলে মানুষের ছেলে মানুষই। ওখানে যে থাকতে ভালো লাগছে না এটা হয়তো ঠিক, অথচ এখানে আসার উপায়ও দেখতে পাচ্ছে না, তাই বোর্ডিংয়ের কথা মাথায় এসেছে। আর ওই প্রতিশ্রুতিটা স্রেফ প্রস্তাবটাকে জোরালো করবার জন্যে। পাছে বাবা বলে বসে, ও বাবা বোর্ডিং, সে তো দেদার খরচের ব্যাপার, যা তা জায়গায় তো দিতে পারবো না। তাই আগে থেকেই সে পথ বন্ধ করে দেবার চালাকিটি খেলেছে। কিন্তু চেষ্টা করে ভাবনাটাকে কি বিশ্বাসের ভূমিতে প্রতিষ্ঠিত করা যায়, না তার থেকে নিশ্চিন্ততার ফল মেলে? ভাবনাটা ঝাপসা হয়ে যাচ্ছে, আর একটা অজানা ভয় যেন গ্রাস করতে আসছে শোভনকে। হ্যাঁ, ভয়। চাঁদের টুকরোর মতো এক টুকরো ছেলে, রাজার হাতের এক টুকরো রেখা যেন শোভনের সর্বনাশের ইশারা বহন করে এনেছে। অনেকক্ষণ পাথরের মতো বসে থেকে মায়ের চিঠিখানা আবার তুলে নিল শোভন। নিয়ে পড়তে লাগলো। মা লিখছে, শোভন, ছেলেটার যন্ত্রণা আর চোখে দেখতে পাচ্ছিলাম না, তাই মাথায় একটা দুষ্টু বুদ্ধি জেগেছিল। ভেবেছিলাম আমার কপালে যা থাকে থাক, পরে তুই আমায় জেলেই দিস আর ফাঁসিই দিস। মার কাছ থেকে কেড়ে আনা ছেলেটাকে চুপি চুপি আবার তার মার কাছেই ফেরত দিয়ে আসি। তুই তার স্বামী কেড়ে নিয়েছিস, সংসার কেড়ে নিয়েছিস, সামাজিক প্রতিষ্ঠা পরিচয় কেড়ে নিয়েছিস, আবার সন্তানটাকেও নিলি ভেবে বুকে বড় বাদ ছিল। কিন্তু দেখলাম দুষ্টু বুদ্ধিটা মাঠে মারা গেল। আর উপায় নেই, ফেরত দেওয়া যাবে না। তা বলে ভাবিস না জিনিসটা তোরই রয়ে গেল। না, সে আশা করিস না শোভন। ওর জগতে আর মাও নেই, বাবাও নেই। একটা নির্দোষ নিশ্চিন্ত শিশুকে শুধু তোদের দুর্মতির খেয়ালে একসঙ্গে পিতৃমাতৃহীন করে ছেড়েছিস। ওই কচি বাচ্চাটাকে এখন সেই ভয়ঙ্কর শূন্যতার আর ভয়ঙ্কর ভারী একটা পাথরের ভার নিয়ে ভারসাম্য বজায় রাখতে রাখতে চলতে হবে। ভগবানের হাতের মার তবু সহ্য হয়, মানুষের মারটা অসহ্য। কিংবা হয়তো সবটাই ভগবানের হাত থেকে আসে, মানুষ নিমিত্তটার ভাগী হয় মাত্র। যাকে বাহুল্য কথা, ছেলেটাকে তুই দেখে শুনে একটা বোর্ডিংয়েই ভর্তি করে দে। জবরদস্তি করে তোর ইচ্ছেটা ওর ওপর চাপাতে চেষ্টা করিস না, শেষ রক্ষা হবে না। এখন কি মনে হচ্ছে জানিস, তোর সেই পরলোকগত পিতৃদেব অমলবাবুর সঙ্গে তোর আসলে কোনোই তফাৎ নেই। তিনিও লোক হিসেবে কিছু খারাপ ছিলেন না, ভদ্র মার্জিত সৎ। শুধু ভদ্রলোক তার স্ত্রী পুত্রকে নিজের তৈরি নকশার ছাদে ঢালাই করতে চেয়েছিলেন। তারা যে আসলে মাল মশলা নয়, রক্ত মাংসের মানুষ, এটা খেয়াল করেননি। তুইও করলি না, করছিস না। এখন আর তোর মনে আছে কিনা জানি না, কিন্তু আমার ওই স্মৃতিশক্তি জিনিসটা একটু বেয়ারা রকমের বেশি, তাই সব মনে থাকে, মনে পড়ে। তাই মনে পড়ছে, রেখা যখন তোর কাছে এলো তখন রেখা গঙ্গা মাটি দিয়ে শিব করে পূজা করত। ওর বাপের বাড়িতে ওইসবের চল ছিল। ওর সেই শিব পুজো নিয়ে তুই এমন হাসি ঠাট্টা শুরু করলি যে ও বেচারি লজ্জা টজ্জা পেয়ে বন্ধ করে দিল। তারপর ঘর করতে এসে শোবার ঘরের আলমারির মাথায় লক্ষ্মীর পট আর ঘট বসিয়ে দুবেলা শুধু দুটো ধূপ জ্বালাতো। সেও তোর হাসি ঠাট্টার ঘায়ে একদিন উড়ে গেল। সত্যি কথা বলতে বাধা নেই, আমিও এসব দেখে এসেছি, কিন্তু সেটা মনে মনে। তুই মুখের ওপর হাসলি।
তারপর কলসির মধ্যে থেকে দৈত্য বেরুলো। তোর যত পদোন্নতি হতে থাকলো ও তত মডার্ন হতে থাকলো। ক্রমশ গুরু মারা বিদ্যেই পিএইচডি হয়ে গেল তোর বউ। তুই ওর নাগাল পেলি না আর। ওর এখনকার যা রূপ সে তোরই সৃষ্টি। এখন তুই হঠাৎ ভারতীয় ভাবধারায় ভিজতে বসলি, সনাতনী হলি, আর সমুদ্রে গিয়ে পড়া নদীকে ফের পাহাড়ের গুহায় এনে ফেলবার বায়না ধরলি। যা হয় না তা হওয়াবার চেষ্টা করলে এমনই হয় শোভন। কাঁচা মাটিকে ছাদে ফেলে পুড়িয়ে শক্ত করার পর আর কি তাকে নতুন ছাদে ঢালা যায়? যায় না। শুধু তুই যা করেছিস তাই করা যায়, ভাঙা যায়। কেউ ভেতরে ভাঙে, কেউ বাইরে ভাঙে। আশীর্বাদ নিস মা। শোভন তার সুন্দর কোয়ার্টার্সের বিরাট লনে বসেছিল, বাগানে পেতে বসার উপযুক্ত সুন্দর শৌখিন আসনে। শোভনের পরনে দামি টিলিলিন ট্রাউজার, হালকা ফাইন নাইলনের বুশশার্ট, পায়ের চটিটাতে পর্যন্ত আভিজাত্যের ছাপ। শোভনের ওই কোয়ার্টার্সের মধ্যে ঢুকে গেলেও দেখা যাবে আগাগোড়াই সুন্দর, শৌখিন আর সুরুচিমণ্ডিত। ঐশ্বর্যের সঙ্গে রুচির পরিচয় বহন করছে শোভনের সংসার। শোভনের সংসার সেটা কি? সেটা কি ওই বাড়িটা, ওই খাট, আলমারি, সোফা, ডিভান, ফ্রিজ, কুকিং রেঞ্জ, ডিনার সেট, ডাইনিং টেবিল? সংসার মানে বুককেসের ওপর সাজানো পিতলের বুদ্ধমূর্তি, নিত্য যাকে ব্রাশ ও ঘষে চকচকে রাখা হয়, দেওয়ালে টাঙানো নেপালি ঢাল, বারান্দায় ঝোলানো অর্কিড, জানালায় বসানো ক্যাকটাসের বৈচিত্র্য। তাহলে অবশ্যই বলতেই হয় শোভনের সংসার যথাযথই বজায় আছে। কারণ শোভনের সংসারে একাধিক সুদক্ষ ভৃত্য আছে, যাদের দক্ষতার শিক্ষা দিয়ে গেছে একদা সুদক্ষ গৃহিণী। শোভন যদি এখন পূর্ব অভ্যাসে একটা পার্টি দেয় তাহলে সুব্যবস্থায় এতটুকু চির খাবে না। তৎসত্ত্বেও যদি অতিথিরা মনে মনে ভাবে শ্মশানের ভূমিতে নেমন্তন্ন খেতে এলাম কেন আমরা, তাহলে বলার কিছু নেই। বসে থাকতে থাকতে এক সময় বয় এসে প্রশ্ন করলো, সাহেবের চাটা এখানেই আনা হবে কিনা? কর্মস্থল থেকে ফিরে শোভন যে বেশ পরিবর্তন করেনি, এসেই লেটার বক্সের চিঠি খুলে বসেছে, সেটা সে দেখেছে। ওদের মহলে সাহেব এবং মেম সাহেবকে নিয়ে যেসব আলোচনা হয় ভাগ্যিস সাহেবের কর্ণগোচর হয় না। শোভন বলল, না, ভেতরে যাচ্ছি। তারপর এক সময় ভেতরে এলো। শোভনের কাছে একটা ফুলের মতো মেয়ে আর দেবদূতের মতো ছেলে ছুটে এলো না। বাপি, আজ তোমার এত দেরি হলো কেন বলে অনুযোগ করলো না, শুধু যেন সমস্ত পরিবেশটায় মৌন গম্ভীর একটা অভিযোগের মূর্তিতে তাকিয়ে বসে আছে। আজ বাতাসও কি অসহযোগিতা করছে। পর্দাগুলো উঠছে না কেন? টেবিল ঢাকার কোণগুলো, ওগুলো এলোমেলো উঠলেও যেন মনে হয় কোথাও কোনোখানে প্রাণের স্পন্দন আছে। 2-3টে ঘর চাবি বন্ধ আছে। মগনলাল খোলে, আবার ঝাড় মোছা করে বন্ধ করে রেখে দেয়। আচ্ছা, বাড়িটা কি হঠাৎ অনেক বড় হয়ে গেল? রেখা যে কেবলই বলতো আর একখানা ঘর বেশি থাকলে বাড়িটা সত্যিই আইডিয়াল হতো। তার মানে জায়গায় কিছু ঘাটতি পড়েছিল। শোভন সেটা প্রত্যক্ষভাবে অনুভব না করলেও এমনই অনুভব করত, সত্যি সবটাই ভরা ভর্তি। 2-1টা মাত্র মানুষের উপস্থিতি অনুপস্থিতিতে এত বিরাট পার্থক্য ঘটে। শোভন তো যে সে কেরানিবাবু নয় যে মন লাগছে না বলে কিছু না খেয়ে শুয়ে পড়ে থাকবে। শোভনকে ভৃত্যবর্গের কাছে সাহেব এর সম্মানটা অক্ষুণ্ণ রাখতে হবে। চায়ের পর্ব মিটিয়ে শোভন সামনের একটা দরজা খুলল, পর্দা সরিয়ে দরজায় দাঁড়ালো। এটা ওদের 2 ভাই বোনের খেলাঘর ছিল। দুজনের হলেও ঘরের 12 আনা অবশ্যই একজনের। তার দোলনা, ঘোড়া, তার রেলগাড়ি, মোটর গাড়ি, উড়োজাহাজ, আর কুকুর, খরগোশ, হাতি, পাখি, আর বহু বর্ণের, বহু মাপের, বহু বৈচিত্র্যময় পুতুলের মেলা।
আচ্ছা, খুকুর ওই পুতুলগুলো নিয়ে যায়নি কেন রেখা? রেখা কি নির্মম! শোভন তো রাজার খেলাবার বস্তুগুলো যতটা পেরেছে তার সঙ্গে দিয়ে এসেছে, যদিও সেগুলোর ব্যবহারের হাত পড়ছে না। গঙ্গার ধারের সেই বাড়িখানায় একটা ঘরে বোঝাই হয়ে আছে, তবু ওর চোখের সামনে তো আছে। আর ওই পুতুলগুলো, ওদের আবার চোখ রয়েছে, বড় বড় বিস্ফারিত সব চোখ। ওই চোখগুলো মেলে ওরা শোভনের চোখের সামনে দাঁড়িয়ে আছে। পুতুলের চোখে কি দৃষ্টি থাকে? সে দৃষ্টিতে ব্যঞ্জনা থাকে, ভৎসনা থাকে, তীব্র, করুণ। শোভনের মনে হলো রয়েছে। শোভন সেই তীব্রতার সামনে থেকে তাড়াতাড়ি সরে এলো। শোভনের কোথায় যেন কি একটা অসহ্য হচ্ছিল, তাই শোভন ওই পুতুলের মালিককে চলে যেতে দিয়েছে। অথচ শোভন এগুলো সহ্য করে যাচ্ছে একটা মেয়ে মনের ভালোবাসায় তিল তিল করে গড়া এই সংসারটাকে। সহ্য করে যাচ্ছে প্রকাণ্ড ডিনার টেবিলটার একধারে বসে একা খাওয়া, বসবার ঘরের একটা ডিভানে তুচ্ছ একটা বালিশ নিয়ে শুয়ে থাকা। সহ্য করে যাচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে একটা নিঃশব্দ প্রেতপুরীর মাঝখানে অভ্যস্ত নিয়মে ঘুরে ফিরে কাজের জায়গায় যাওয়ার জন্য প্রস্তুত হওয়া। কদিন যেন একটা ঘুরেছিল, ঠিক অনুভব করতে পারছিল না সত্যি কি ঘটে যাচ্ছে। আজ মায়ের চিঠি যেন প্রবল একটা নাড়া দিয়ে জানিয়ে গেল ঘটনার স্বরূপ কি।